প্রিয় দর্শক, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার চতুর্থ দিনে গড়ালো। ইতিমধ্যে দ্বিতীয় দফায় গোলাগুলি হয়েছে দুই দেশের আহ, নিরাপত্তা রক্ষীদের মধ্যে। সেনাবাহিনীর মধ্যে দুই দফা গোলাগুলি হয়ে গিয়েছে, আর উত্তেজনা বেড়েই চলেছে ক্রমশ। শুধু পাকিস্তান ভারতের মধ্যেই নয়, পুরো ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে, এমনকি বৈশ্বিক পর্যায়ে কিন্তু উত্তেজনা বেড়ে গিয়েছে। কারণ দুটি দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর, আর পারমাণবিক শক্তিধর দুটো দেশ যদি এরকম যুদ্ধংদেহী অবস্থায় থাকে, তাহলে কিন্তু বৈশ্বিক শান্তি বিঘ্নিত হয়। এটি স্বাভাবিক। ঝুঁকি তৈরি করে বৈশ্বিক পর্যায়ে, শুধু আঞ্চলিকভাবেই নয়। তো যেই কাশ্মীর নিয়ে এত কথা, এত সমস্যা, এবং এখন না, দশকের পর দশক ধরে সমস্যা চলছে কাশ্মীর নিয়ে। তো সেই কাশ্মীর নিয়ে আসলে কেন এত সমস্যা, এর পেছনে কি আছে, আর তিনটি দেশের ভাগ্য কিভাবে কাশ্মীরের সঙ্গে জড়িয়ে গেল, কিংবা কাশ্মীরের ভাগ্য তিনটি দেশের সঙ্গে কিভাবে জড়িয়ে গেল, যদি অন্যভাবে বলি, ভারত, পাকিস্তান এবং চীন তিনটি দেশে কিন্তু কাশ্মীরকে শাসন করছে, অংশ বিশেষ হলেও। তো দেখা যাক তিনটি দেশ কিভাবে এর মধ্যে জড়িয়ে গেল এবং কখন, কিভাবে, এর পেছনে কি আছে। তো দর্শক, আপনাদের জানা আছে 1947-এ যখন ব্রিটিশরা ভারতবর্ষকে ভাগ করবার চেষ্টা করছিল এবং পাকিস্তান এবং ভারত নামক দুটো নতুন রাষ্ট্রের জন্ম হচ্ছিল, তার আগে থেকেই কিন্তু কাশ্মীর এলাকাটি নিয়ে একটা টানাপোড়েন চলছিল। এবং 1925 সাল থেকে 1947 সাল পর্যন্ত, এই দীর্ঘ সময় কাশ্মীর অঞ্চলটি শাসন করছিলেন একজন হিন্দু রাজা, হরি সিং। তো হরি সিং এর রাজত্ব চলছিল কাশ্মীরে। যদিও কাশ্মীরের সংখ্যা গরিষ্ঠ বা মেজরিটি লোকজন ছিলেন মুসলিম, 77% ছিলেন তারা মোট জনসংখ্যার। আর বিশেষভাবে বলতে গেলে কাশ্মীর উপত্যকা যে জায়গাটি, সেখানে তারা ছিলেন 95%। সো মেজরিটি মুসলমানদের একটি জায়গা, এবং তারা শাসিত হচ্ছিলেন একজন হিন্দু রাজা দ্বারা। তো তাদেরও কেউ কেউ তাতে সুখী ছিলেন না, তারা এমনটা চাননি, বাট এটাই হচ্ছিল। তো আমরা জানি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যখন বানানো হলো ভারত এবং পাকিস্তানকে আলাদা করবার জন্য, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ব্রিটিশরা যখন বানালেন, তখন সেখানে বিধান ছিল এবং বলা ছিল যে কাশ্মীর অঞ্চলটি চাইলে ভারতের সঙ্গে কিংবা পাকিস্তানের সঙ্গে, তারা যে কোনো দেশের সঙ্গে, দুই দেশের যে কোনো দেশের সঙ্গে যেতে পারবে। তো সেই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে কিন্তু এমন কথাই ছিল। তো হরি সিং ভাবছিলেন যে তিনি হয়তো ভারতের সঙ্গে যুক্ত হবেন, না হলে স্বাধীন থাকবেন। এই যখন ভাবনা, তখন 1965 অক্টোবরে পাশতুন উপজাতীয়রা সীমান্তের অন্য পাশ থেকে, পাকিস্তান এলাকা থেকে পাশতুন উপজাতীয় লোকেরা হঠাৎ করে হরি সিং এর রাজ্য কাশ্মীর আক্রমণ করে বসে। আর তাতে করে হরি সিং তড়িঘড়ি করে ভারতের সঙ্গে একটি চুক্তি সই করেন এবং ভারতের সঙ্গে যুক্ত হবার পরিকল্পনা করেন। পাকিস্তান এটার সঙ্গত কারণে মেনে নিতে পারেনি, কারণ পাকিস্তান চাইছিল মেজরিটি মুসলমানের এলাকাটি পাকিস্তানের আওতাভুক্ত হোক বা পাকিস্তানের সঙ্গে তারা যুক্ত হোক। আর যেহেতু হয়নি, হরি সিং চুক্তি সই করেছেন ভারতের সঙ্গে, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। আর সেই যুদ্ধটি কিন্তু গড়ায় 2 বছর, প্রায় 47-48, 2 বছর গড়ায় যুদ্ধটি। তো তখন 1948-এ ভারত এই বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলে তোলে, কাশ্মীর ইস্যুটি। আর তখন একটি রেজলিউশন পাস হয়, একটি প্রস্তাব পাস হয়, রেজলিউশন নাম্বার 47, 47 নম্বর প্রস্তাবনা বা রেজলিউশন পাস হয়। আর সেখানে বলা থাকে যে পাকিস্তানি সৈন্য পাকিস্তান প্রত্যাহার করবে, তাদের সৈন্য প্রত্যাহার করে নিবে, গণভোট হবে কাশ্মীরে, যাতে কাশ্মীরের জনগণ তাদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারেন। তারা কি স্বাধীন অঞ্চল হিসেবে থাকবেন, নাকি পাকিস্তানের সঙ্গে যোগ দেবেন, নাকি ভারতের সঙ্গে যোগ দেবেন, এই বিষয়টি যারা তাদের ডিসাইড করতে পারেন, সেই জন্য একটি গণভোটের ব্যবস্থা করতে হবে। পাকিস্তান তাদের সৈন্যকে প্রত্যাহার করবে এবং ভারত সেখানে মিনিমাম মিলিটারি কিংবা সামরিক শক্তি বজায় রাখবে, মিনিমাম, একেবারে যা না হলে নয়। তো এই প্রস্তাবগুলো সেখানে 47 নম্বর রেজলিউশনে বলা হয়েছিল। বাট পাকিস্তান সৈন্য সরিয়ে নিতে আপত্তি করে, নিচ্ছিল না, অস্বীকার করে বসে। সো তাতে করে বিষয়টা এগোয়নি, এবং ঠিক তখনই কাশ্মীর ভাগ হয়ে পড়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো এই ছিল পরিস্থিতি, ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে কাশ্মীর শাসিত হচ্ছিল। আর এর মধ্যে 1962-তে চীন ভারত যুদ্ধ শুরু হয়। আর চীন ভারত যুদ্ধ শুরু হলে চীন আকসাই চীন নামক যে জায়গাটি ছিল সেখানে, সেই জায়গাটি দখল করে নেয়। কাশ্মীরের
বৃহত্তর কাশ্মীরের আকসাই চীন যে জায়গাটি ছিল সেটি চীন দখল করে নেয়। আর পরের বছর পাকিস্তানও কিন্তু কারকোরাম অঞ্চলটি সেটা চীনকে হস্তান্তর করে। তো এইভাবে চীন যুক্ত হয়ে গেল কাশ্মীরের ভাগ্যের সঙ্গে। ভারত পাকিস্তান তো আগেই যুক্ত হয়েছিল, চীনও কিন্তু যুক্ত হয়ে গেল। 63 সাল থেকে চীন যুক্ত হয়েছিল, কারকোরাম অঞ্চলটি নিয়েছিল, আর আকসাই চীন তো তারা নিজেরাই দখল করেছিল। তো এইভাবে চীনের ভাগ্য কিন্তু জড়িয়ে যায় কাশ্মীরের সঙ্গে। আর তার পরবর্তী ঘটনা, তো যেহেতু 1949 একটি করাচি চুক্তি হয়েছিল, আর 72 হয়েছিল সিমলা চুক্তি। সিমলা চুক্তি বিষয়টি সম্পূর্ণ অন্য বিষয়, তাই আমি এখানে এটি ডিটেলে আলোচনা করছি না। তো 72 সিমলা চুক্তি এবং 1949 করাচি চুক্তি, এই দুই চুক্তির কোনোটাতেই কিন্তু সিয়াচেন হিমবাহ অঞ্চলটি, কাশ্মীরের সিয়াচেন হিমবাহ অঞ্চলটির কথা উল্লেখ ছিল না। এই অঞ্চলটির সীমান্ত নির্ধারণ করবার কোনো কথা সেখানে ছিল না। না থাকবার কারণে ভারত এবং পাকিস্তান দুই দেশে কিন্তু সিয়াচেন হিমবাহটি তাদের বলে দাবি করছিল, হিমবাহ অঞ্চলটি। আর তারই প্রেক্ষিতে 84 সনে ভারত হঠাৎ করে অপারেশন মেঘদূত চালিয়ে সিয়াচেন হিমবাহ অঞ্চলটি দখল করে নেয় 1984-তে। আচ্ছা, পরবর্তীতে 1999-তে মে এবং জুলাই সময়কালে জম্মু কাশ্মীরের কার্গিল নামক জেলায় উঁচু পাহাড়ি অঞ্চলে পাকিস্তানি মিলিটারি ফোর্স এবং প্রশিক্ষিত ধর্মীয় জঙ্গি গোষ্ঠীগুলো হঠাৎ করে হামলা চালায়, এবং সেটি কিছুটা গোপনীয়তা বজায় রেখে কার্গিল অঞ্চলে। তো হামলা চালিয়ে তারা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট দখল করে নেয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কার্গিল এলাকার এমন কিছু জায়গা পাকিস্তানি মিলিটারি দখল করে নেয়, কিন্তু সেটি তারা দখলে রাখতে পারেনি, কারণ ভারত অপারেশন বিজয় চালিয়ে সেটি আবার পুনরুদ্ধার করে। 1999 কথা বলছি, 84 পরে 99। তারপর 2016 সালে জম্মু কাশ্মীরের বারমুলা জেলায় বারমুলা জেলার উরি নামক জায়গায় একটি সেনা ঘাঁটিতে 4 জন পাকিস্তানি জঙ্গি হ্যাভিলি আর্মড, ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে চোরাগুপ্তা হামলা চালায় সেই সেনা ঘাঁটিতে, পাকিস্তানের সেনা ঘাঁটিতে, ভারতের সেনা ঘাঁটিতে উরি এলাকায়। আর সেখানে সেই চোরাগুপ্তা হামলায় 19 জন ভারতীয় সেনা নিহত হন। আর ভারত বিষয়টিকে সহজভাবে নেবে না, এটি স্বাভাবিক। ফলে তারা ক্রস বর্ডার হামলা চালায় পাকিস্তানে, এবং বর্ডারের আদার সাইডে যে জঙ্গি আস্তানাগুলো ছিল, চরমপন্থীরা যেসব আস্তানা বা তাদের জায়গা ছিল যারা থাকতো এবং সেখানটিতে নিজেদের সংগঠিত করত, সেই জায়গাগুলো তারা সব গুড়িয়ে দেয়, ভারতীয় সেনারা সব গুড়িয়ে ফেলে। এবং 2019 ফেব্রুয়ারিতে পুলওয়ামা জেলায়, জম্মু কাশ্মীরের আরেকটি জেলার নাম পুলওয়ামা জেলা, সেই পুলওয়ামা জেলায় একজন আত্মঘাতী জঙ্গি বা চরমপন্থী, তিনি বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে সেখানে যান, গিয়ে ভারতীয় কেন্দ্রীয় সেন্ট্রাল পুলিশ ফোর্স তাদের কনভয়ে ঢুকে পড়েন। আত্মঘাতী জঙ্গি পুরো এক ট্রাক বিস্ফোরক নিয়ে তাদের কনভয়ে ঢুকে পড়েন সেন্ট্রাল পুলিশ ফোর্সেস ভারতের, এবং তাতে করে সেখানে 19 জন পুলিশ সদস্য নিহত হন। আর ভারত স্বভাবতই বিষয়টি সহজভাবে দেখেনি, ফলে ভারতীয় বিমান বাহিনী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট নামক যে জায়গা আছে, যে জায়গায় জয়শী মোহাম্মদ আরেকটি চরমপন্থী ধর্মীয় গোষ্ঠী পাকিস্তানের, তো সেই জয়শী মোহাম্মদের আস্তানা ছিল ওখানে বালাকোটে। এয়ার স্ট্রাইক করে ভারত, এয়ার স্ট্রাইক করে সে আস্তানাগুলো সব গুড়িয়ে দেয়। তো এই ছিল 2019-এর সর্বশেষ হামলা, প্রতি হামলা, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এই বিষয়গুলো বিভিন্ন সময় এইভাবে গড়িয়েছে। আর প্রিয় দর্শক, আপনারা জানেন 2014-তে এই মোদী সরকার, আরএসএস বিজেপি সমর্থিত মোদী সরকার যখন, হিন্দুত্ববাদী সরকার যখন ক্ষমতায় আসলো, তো তখন কিন্তু কাশ্মীরে একটি কোয়ালিশন শাসন করছিল কাশ্মীর। কিন্তু 2018 সালে, যার অংশ বিশেষ ছিল বিজেপিও, 2018 সালে বিজেপি কোয়ালিশন থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে যাওয়ার পরপরই কাশ্মীরের যে সীমিত স্বায়ত্ত শাসনটি ছিল, কাশ্মীর সীমিতভাবে যে স্বায়ত্ত শাসনটি ভোগ করছিল, সেইটিও তারা ভোগ করতে পারছে না, সেইটিও কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়। আপনাদের জানা আছে প্রিয় দর্শক, স্বায়ত্ত শাসন বাতিল করা হয় কাশ্মীর অঞ্চলে। ফলে এখন
কেন্দ্রীয় শাসন চলছে কাশ্মীরে, এবং দমন পীড়ন সবকিছুই কিন্তু কাশ্মীরিদের উপর চলছে, নিরীহ কাশ্মীরিদের উপর। সারা বিশ্ব অবগত আছে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে সেখানে কাশ্মীরে। হলেও এই বিষয়ে কথা বলবার আজকাল আর কেউ নেই। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হলে বিশ্বের কিছু আসে যায় না, অন্যান্য জায়গায় হলে কিন্তু হইচই পড়ে যায়। কিন্তু কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশ্ব খুব বেশি উচ্চকণ্ঠ হয়নি। অস্বাভাবিক এবং অবিশ্বাস্য হলেও এটি সত্যি, এই কিন্তু ঘটেছে। আর 4 দিন আগে যা ঘটে গেল, এটি সব মহল দাবি করছে, নিরপেক্ষ যত মহল আছে সব মহল দাবি করছে যে এটি এককভাবে কোনো ব্যক্তির উদ্যোগে এই হামলাটি পরিচালিত হয়েছে, পাকিস্তান সরকার এটির সঙ্গে জড়িত না। আর ইতিমধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা কিন্তু বলেছেন, তারা আন্তর্জাতিক তদন্তের কিন্তু দাবি জানিয়েছেন যে আন্তর্জাতিকভাবে বিষয়টি তদন্ত হোক, পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত কিনা। যদি পাকিস্তানের নাম আসে পাকিস্তান দায় নেবে, আর যদি না আসে তাহলে পাকিস্তান তার বিরুদ্ধে এই অহেতুক বদনাম সহ্য করতে চাচ্ছে না। তো লজিক্যালি স্পিকিং, যুক্তি দিয়ে যদি বলতে হয়, তাহলে পাকিস্তান যদি এই কাজের সঙ্গে জড়িত হতো তাহলে পাকিস্তান কখনোই কিন্তু নিরপেক্ষ তদন্তের দাবি করতো না, তারা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। তো ভারত এখানে কি করে দেখবার বিষয়, যদিও হুমকি ধামকি দিচ্ছে, ভারত মিলিটারি অপারেশনে যাবে, অভ্যন্তরীণ চাপ আছে, বিজেপি আরএসএস ঘরানার লোকেরা চাপ দিচ্ছে মোদিকে যাতে পাকিস্তানে মিলিটারি অ্যাকশন নেওয়া হয়। আর আগামী বছর নির্বাচন, সো এই গুরুত্বপূর্ণ কার্ড মোদি হাতছাড়া নাও করতে পারে। আর যদি এমনটি হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, কারণ দুটি দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর। তো বিশ্ব শান্তির জন্য এই বিষয়টি যাতে আর এসকেলেট না করে সামনের দিকে না বাড়ে, এটি কিন্তু আমাদের প্রত্যাশা। তো আমরা অপেক্ষায় থাকছি দেখবার জন্য আগামী দিনগুলোতে কি হয়। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।